হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা অ্যাটমিক স্ট্রাকচার শেষ করেছিলাম। এরপর আমি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কোন চ্যাপ্টারের পর আমি শুরু করব। তো সেখানে তোমরা যারা রেসপন্স করেছিলে তাদের মধ্যে 75 থেকে 80% স্টুডেন্টসরাই তোমরা চেয়েছিলে যে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা অর্থাৎ ইউনিট 3 যাতে আমি শুরু করি। তো সেই জন্যই আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে পর্যায় সারণী। এখন পর্যায় সারণী চ্যাপ্টার তোমরা ক্লাস 10-এ নিশ্চয়ই পড়ে এসেছো, সুতরাং একটা প্রিভিয়াস নলেজ তোমাদের অবশ্যই আছে। তা এখানে আমরা কী করবো, ক্লাস 11-এ ক্লাস 10-এ আমরা যা পড়েছিলাম তার থেকে এক স্টেপ এগিয়ে আরও কিছু নতুন জিনিস জানবো এবং নতুন এমন কিছু টার্ম আমরা শিখবো এই চ্যাপ্টারে যেইগুলো থ্রু আউট দ্য ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি আমাদের কিন্তু এই পুরো 2 বছর ধরে 11 এবং 12 ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির বাকি সমস্ত চ্যাপ্টারগুলোতে এই টার্মগুলো কিন্তু কাজে লাগবে। এখন পর্যায় সারণী ব্যাপারটা কি নিশ্চয়ই জানো। পর্যায় সারণী হচ্ছে একটা সিস্টেম্যাটিক অ্যারেঞ্জমেন্ট অফ এলিমেন্টসগুলোকে সিস্টেম্যাটিক্যালি একটা নির্দিষ্ট ট্যাবুলার ফর্মে অ্যারেঞ্জ করা হয়েছে। এবার এই অ্যারেঞ্জ করার যে কাজটা সেটা শুরু হয়েছিল 19বিংশ শতকে। এখন হঠাৎ করে এলিমেন্টসগুলোকে অ্যারেঞ্জ করতে হলো কেন? নির্দিষ্ট প্যাটার্নে অ্যারেঞ্জ করতে হলো এই কারণে, কারণ যদি এলিমেন্টসগুলোকে ঠিকঠাক করে অ্যারেঞ্জ না করা হয় সেক্ষেত্রে বিভিন্ন এলিমেন্টগুলোকে স্টাডি করতে আমাদের অনেক অসুবিধে হতে পারে। একটা ছোটো এক্সাম্পল দিই। ধরো তুমি একদিন হঠাৎ করে স্কুলে গিয়ে দেখলে যে ক্লাস 5 to 12 যত স্টুডেন্টস আছে সবাইকে একটা বিশাল বড় হল ঘরে বসানো হয়েছে, সবাই একটাই ঘরে বসে আছে। এবার যদি টিচার ক্লাসে যান তাহলে কি আদৌ সেখানে পড়ানোটা বাস্তবসম্মত হবে? মনে তো হয় না, কারণ ক্লাস 5, 12, 9, 8 মানে সব একসঙ্গে খিচুড়ি হয়ে গেছে। সুতরাং তাদেরকে যদি আমরা সেপারেট করলে পরে কী সুবিধা হবে? একটা পার্টিকুলার ক্লাসরুমে যখন আমি এন্টার করব আমি জানবো যে সেটা যদি ক্লাস 11-এর ক্লাস হয়, সায়েন্স স্ট্রিমের ক্লাস হয়, তাহলে আমি জানবো যে হ্যাঁ এখানে আমি যে গেছি ক্লাসে সেখানে আমার কিছু পড়ানোর আছে। তাদের ক্লাস সেম, তাদের বয়স সবাইকার মোটামুটি একই রকম, তাদের সিলেবাস একই রকম, তাদের রুটিন একই রকম, ক্লাস রুটিন। সুতরাং ক্যাটাগরাইজ করার পরে আমি তাদের বেশ কিছু বৈশিষ্ট্য সেইগুলোর মধ্যে আমি সিমিলারিটি খুঁজে পাবো। ইনফ্যাক্ট সিমিলারিটিগুলোর উপর বেস করেই এই ক্লাসিফিকেশনটা করা হলো। বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েদের আলাদা আলাদা রুম অ্যালট করা হলো। এতে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে এদের পড়াতে বা এদের সঙ্গে ইন্টারাকশান করতে অনেক সুবিধা হয়ে যাবে। আমি যদি কোনো একটা পার্টিকুলার স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে এখন কোন সাবজেক্টের ক্লাস, ও যদি বলে যে এখন কেমিস্ট্রি ক্লাস, তাহলে বাকি সবারই কেমিস্ট্রি ক্লাস এখন। কিন্তু যদি 4-5টা ক্লাসের ছেলেমেয়েকে একসঙ্গে বসিয়ে দেওয়া হয় যে এখন কোন ক্লাস, তো ন্যাচারালি আলাদা আলাদা আনসার আসবে। সুতরাং একটা সিস্টেমকে সঠিকভাবে স্টাডি করতে গেলে তাদেরকে কিছু কিছু বৈশিষ্ট্যের উপরে বেস করে তাদেরকে আগে ক্যাটাগরাইজ করে নেওয়া দরকার। ঠিক এই কাজটাই এলিমেন্টসগুলোর জন্য করা হয়েছিল, সেই প্রচেষ্টা শুরু হয়েছিল 19বিংশ শতকের শুরুর দিকে যারা যারা কন্ট্রিবিউট করেছিলেন পর্যায় সারণীর এই যে লম্বা যে ইতিহাস, পর্যায় সারণীর বিবর্তন, সেইটাতে একদম শুরুর দিকে যারা কন্ট্রিবিউট করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের। নিশ্চয়ই তোমরা নাম শুনেছ। এখন আমি লিখছি, তাহলে 1 নম্বর আমরা পড়ব যে ল্যাভয়েসিয়ার্স ক্লাসিফিকেশন। ল্যাভয়েসিয়ারের মত অনুযায়ী এলিমেন্টস মৌলিক পদার্থগুলো আর অফ 2 টাইপস, 2 ধরনের এলিমেন্টস হয়। একটাকে উনি নাম দিয়েছিলেন মেটাল বা ধাতু। মেটাল কারা? মেটাল হচ্ছে এলিমেন্টস হুইচ টেন্ড টু ফর্ম cations, that is electropositive in nature। ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে নন মেটাল অধাতু। ঠিক আছে, তাহলে এরা কারা হবে? এলিমেন্টস হ্যাভিং electronegative nature and tend to
ফর্ম অ্যানাইন্স। ঠিক আছে, এই ছিল সিম্পল ক্লাসিফিকেশান ল্যাভয়েসিয়ারের। কিন্তু ন্যাচারালি এই ক্লাসিফিকেশান খুব বেশি দিন লাস্টিং করেনি। এর যে ডিমেরিটসগুলো ছিল, মানে এর যে ব্যর্থতা, সেটা কি ছিল? সেটা জানা গেল যখন মেটালয়েডস অর্থাৎ ধাতুকল্প আবিষ্কার হয়ে গেল, তাদের কথা যখন জানা গেল, তখন আমরা জানলাম যে এরকম কিছু এলিমেন্ট থাকে যারা ধাতু অধাতু সবার মতোই আচরণ করে। তাহলে তাদেরকে এই দুটো ক্যাটাগরির মধ্যে কোনোটাতেই তো ফেলা যাবে না। সুতরাং এই ক্যাটাগরাইজেশনটা বা এই ক্লাসিফিকেশনটা ভুল। তাহলে কি বলবো? যে দিস থিওরি ওয়াজ ডিসকার্ডেড, এটাকে বাদ দিয়ে দেওয়া হলো আফটার ডিসকভারি অফ মেটালয়েডস। ঠিক আছে, এই ছিল ল্যাভয়েসিয়ারস ক্লাসিফিকেশন। এরপর এটা ব্যর্থ হওয়ার পরে বিজ্ঞানী ডোবেরিনার তিনি তার ফর্মুলা বা তার যে সূত্র সেটা নিয়ে এলেন। সেটাকে আমরা বলি 2 নম্বর ডোবেরিনার্স ল অফ ট্রায়াড। ঠিক আছে, ট্রায়াড মানে হচ্ছে তিনটে মৌলের একটা সমষ্টি বা যে কোনো তিনটে জিনিসের একটা সমষ্টি। বাংলায় আমরা এটাকে বলি ডোবেরিনারের ত্রয়ী সূত্র। ত্রয়ী মানে তিনজন। এখানে তিনি বললেন যে কেমিক্যাল সিমিলারিটি আছে এরকম, মানে রাসায়নিক ধর্মে বা ইভেন ভৌত ধর্মে সিমিলারিটি আছে এরকম তিনটে মৌল যদি আমি চুজ করি এবং তাদেরকে যদি আমি ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক ওয়েট মানে পারমাণবিক ভরের সঠিক ক্রমে যদি সাজাই, তাহলে দেখা যাবে যে প্রথম এবং তৃতীয় মৌলের ফার্স্ট এবং থার্ড এলিমেন্টের অ্যাটমিক ওয়েটের যা অ্যাভারেজ, সেই অ্যাভারেজ ভ্যালুর কাছাকাছি হবে মাঝের যে এলিমেন্টটা তার অ্যাটমিক ওয়েট। ঠিক আছে, লিখে নিই তারপরে বলছি। তাহলে 3 elements with chemical similarity when arranged according to their increasing atomic weight, actually atomic mass আর atomic weight এখানে একই। ওয়েট আর মাসের যে সূক্ষ্ম ডিফারেন্স সেই নিয়ে কেমিস্ট্রি ডিল করে না, ওটা ফিজিক্সে তোমরা জানবে। আমরা এখানে মাস আর ওয়েট মানে একই জিনিস ধরে নেবো আর কি। তাহলে যখন এই অর্ডারে সাজানো হলো, দ্য অ্যাভারেজ অফ অ্যাটমিক ওয়েট, সংক্ষেপে লিখলাম, দ্য অ্যাভারেজ অফ অ্যাটমিক ওয়েটস অফ 2 টার্মিনাল এলিমেন্টস, টার্মিনাল মানে দু প্রান্তে যারা আছে, ইজ ইকুয়াল টু দ্যাট অফ দ্য মিডল এলিমেন্ট। ঠিক আছে, the average atomic weight of the 2 terminal elements is equal to that of the মানে that মানে কোনটা? ওই atomic weight of the middle element। ঠিক আছে, তাহলে এই ছিল ডোবারিনারের ল অফ ট্রায়াড। এবার ডোবারিনার যে তিনটে এরকম ট্রায়াড এলিমেন্টস খুঁজে পেয়েছিলেন প্রথমে, তারা ছিল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এইটা একটা সেট অফ 3 এলিমেন্টস। এরা তিনজন মিলে একটা ট্রায়াড ফর্ম করবে। একই রকমভাবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এই তিনটে সেট অফ ট্রায়াড ডোবারিনার প্রথম তিনি এগুলোই তিনি পেয়েছিলেন আর কি, যাদের কেমিক্যাল সিমিলারিটি আছে। তো লিথিয়ামের দেখো 7, সোডিয়ামের 23 আর পটাশিয়ামের 39।
এখন তুমি যদি হিসেব করো যে 7 + 39/2, এইটা করলে দুখানা টার্মিনাল এলিমেন্টের অ্যাটমিক মাসের অ্যাভারেজ পেয়ে গেলাম। তাহলে এই অ্যাভারেজ ভ্যালু কত হবে দেখো, তাহলে 9-এর সাথে 16, তাহলে এক্স্যাক্টলি মাঝখানেরটার ইকুয়াল হচ্ছে। তো এই ছিল ডোবার্নিনারের ল অফ ট্রায়াড। তো এবার এখানেও তাই হয়, দেখো ক্লোরিন 35.5, ব্রোমিন 80, 127। ঠিক আছে, তুমি যদি এই দুটো যোগ করে যদি তার অ্যাভারেজ করো তাহলে 80-র একদমই কাছাকাছি আসবে। এখন এই তিনটে ছাড়াও, আচ্ছা এই তিনটাকে মনে রাখার একটা নেমোনিক্স আছে। নেমোনিক্সটা কি দেখো, আমি এইটাকে মুছে নিই। মানে ডোবার্নিনার এক্স্যাক্টলি কোন তিনটে ট্রায়াড আবিষ্কার করেছিলেন শুরুতে, এইটা যদি কোয়েশ্চেন হয়, এবং 4টে ট্রায়াডের যদি অপশান দেওয়া থাকে, বা কোনটা এর মধ্যে তিনি আবিষ্কার করেননি, পরবর্তীকালে পাওয়া গেছে খুঁজে, তো সেই যে তিনটে ডোবার্নিনার নিজেই আবিষ্কার করেছেন, সেই তিনটে হচ্ছে এই তিনটে। মনে রাখার ফর্মুলা হচ্ছে, দেখো এটা মনে রাখার সহজ ফর্মুলা কি, লিনাকে সিবিআই কাল, মানে গতকাল আর কি, সরি বলেছে। এটা মনে রাখলে আমরা এই তিনটে ট্রায়াড মনে রাখতে পারবো। সো দিস ইজ দ্য নেমোনিক, এইটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে তোমরা ওই তিনটে এক্সাম্পল পেয়ে যাবে। আচ্ছা, এছাড়াও আরও যে ট্রায়াড আছে কয়েকটা, তার মধ্যে একটা হচ্ছে দেখো এই যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, ঠিক এদের পাশে যারা থাকে পর্যায় সারণীতে, কারা থাকে, লিথিয়ামের পাশে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এদেরও দেখা যাবে যে প্রথম এবং দ্বিতীয় জনের অ্যাটমিক মাসের অ্যাভারেজ হচ্ছে সেকেন্ড জনেরটা হবে। আর একটা আছে, সেটা হচ্ছে ধরো সেটা কী করে মনে রাখবো, এই যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক এদের পাশে যারা আছে, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার, আমরা তো মডার্ন পিরিয়ডিক টেবিল থেকে ব্যাপারটা মনে রাখতে আমাদের সুবিধা হয়। এখন ক্লোরিন 17 হলে ঠিক তার আগের জন 16, অর্থাৎ সালফার। তাহলে সালফার, তার নিচে থাকে সেলেনিয়াম আর টেলুরিয়াম। তো এইটা একটা ট্রায়াড। আরেক ট্রায়াড হচ্ছে ঠিক সালফারের বাঁ দিকে যারা থাকে, ফসফরাস। তো ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এই এতগুলো ট্রায়াড কিন্তু সম্ভব। ঠিক আছে, তার মধ্যে এই প্রথম তিনটে ট্রায়াড ডোবার্নিনার নিজে আবিষ্কার করেছিলেন। এখন মুশকিল হচ্ছে যে এই যে 1, 2, 3, 4, 5, 6টা সেট পাওয়া গেল, এর বেশি আর কোনো সেট পাওয়া যায় না। মানে সেই সময় যখন ডোবার্নিনার তার এই ট্রায়াড লটা দিয়েছিলেন, সেই সময় যতগুলো এলিমেন্টের কথা জানা ছিল, সমস্ত এলিমেন্টকে ডোবার্নিনার এই ফর্মে আনতে পারেননি। এই মাত্রই কটা সেট অফ ট্রায়াড তিনি পেয়েছিলেন আর কি। বাকি সমস্ত এলিমেন্টসগুলো এই সব সূত্র মানে না। তো এটাই হচ্ছে ডোবার্নিনারের যে ট্রায়াড, তার একটা ড্রব্যাক বা ডিমেরিট, যা বলবে আর কি। তাহলে ডিমেরিটটা কি, অল দ্য দেন, মানে তখনকার known elements could not be arranged in the form of ট্রায়াডের মতন করে বাকি সমস্ত এলিমেন্টসগুলোকে সাজানো গেল না, তাই জন্য এই সূত্র বাতিল হলো। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের ডোবার্নিনার। আমরা এই আগেকার যে মডার্ন পিরিয়ডিক লয়ের আগে যারা এসেছিল, সেই সমস্তগুলোকে আমরা খুব ছোটো ছোটো করে এখানে জানবো। মানে এগুলো নিয়ে খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই। এরপর আমরা পড়বো থার্ড হচ্ছে নিউল্যান্ডস অক্টেভ রুল। নিউল্যান্ডের অক্টেভ রুল। অক্টেভ মানে কি, অক্টেভের বাংলা হচ্ছে অষ্টক। কি হচ্ছে এখানে, তিনি এলিমেন্টসগুলোকে সাজালেন ইনক্রিজিং অ্যাটমিক মাসের অর্ডারে, ঠিক যেমন ডোবার্নিনার সাজিয়েছিলেন তিনটে এলিমেন্টকে, এখানে তিনি তিনটের বদলে অনেক এলিমেন্টকে সাজালেন। দিয়ে দেখা গেল যে যদি তাদেরকে ইনক্রিজিং অ্যাটমিক ওয়েটের অনুযায়ী সাজানো হয়, তাহলে দেখা যাবে যে এভরি 8th এলিমেন্ট, প্রত্যেক 8ম এলিমেন্টে এসে ওই ফার্স্ট এলিমেন্টের সঙ্গে তার আমরা কেমিক্যাল সিমিলারিটি খুঁজে পাবো। ঠিক আছে, কীরকম দেখো, আমি এখানে লিখছি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন,
অক্সিজেন, ফ্লোরিন। সাপোজ এটা 1 নম্বর এলিমেন্ট, এটা 2, 3, 4, 5, 6, 7। ঠিক যেমন মিউজিকের নোটেশনগুলো যেরকম হয়, আমরা অন্তত আমাদের দেশে যা শিখি সেটা হচ্ছে সা রে গা মা, পঞ্চম নোট হচ্ছে পা, ধা, নি, দেন 8th নোট হচ্ছে আবার সা। সুতরাং এটা 8th যে নোটটা হবে সেটা যদি সা হয় আর এখানে যদি তাই হয়, তাহলে এই অর্ডারে আমি যদি এলিমেন্টগুলোকে সাজাই তাহলে তাদেরও নেচারটা একই রকম হবে। সুতরাং 8th এলিমেন্টকে আর ওইখানে না লিখে ওটাকে নিয়ে চলে আসা হয় এখানে বেরিলিয়ামের ঠিক নিচে, ঠিক আছে, সরি লিথিয়ামের ঠিক নিচে সোডিয়াম। তাহলে এই দুটো এলিমেন্টের মধ্যে কেমিক্যাল সিমিলারিটি আছে। এটা ফার্স্ট এলিমেন্ট হলো, এটা 8 নম্বর এলিমেন্ট, 8th এলিমেন্ট। একই রকমভাবে সোডিয়ামের পরে এখানে আমরা যদি ম্যাগনেসিয়াম লিখি, মানে আমরা এখন লিখছি এরকম, অ্যাকচুয়ালি এরকম উনি আগে থেকে তো লেখেননি, উনি ব্যাপারগুলো এক্সপেরিমেন্ট করে দেখেছিলেন যে হ্যাঁ কেমিক্যাল সিমিলারিটি আছে এবং তারপর সাজিয়েছিলেন, তারপর দেখেছিলেন যে হ্যাঁ ব্যাপারটা এবার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েটের অর্ডারেই হয়ে গেল, মানে ব্যাপারটা ম্যাচ করে গেল। তাহলে এবার এখানে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম। এবার এই পর্যন্ত মানে আপ টু ক্যালসিয়াম পর্যন্ত হচ্ছে সমস্ত মৌলগুলোকে যদি আমি এইভাবে সাজাই ইনক্রিজিং অ্যাটমিক ওয়েটের বেসিসে, তাহলে দেখা গেল যে তাদের ওই 7th এলিমেন্টের পরে 8th এলিমেন্টে এসে আবার কেমিক্যাল সিমিলারিটি পাওয়া গেল। তো এই ছিল ওনার অক্টেভ রুলটা যদি আমরা লিখি এখানে যে এলিমেন্টস when arranged in increasing atomic mass বা atomic weight একই ব্যাপার, it's found that every 8th element, ঠিক আছে, every 8th element has chemical similarity, actually chemical and physical লেখাটাই বেটার হবে, chemical and physical similarity with the first element, প্রথম এলিমেন্টের সঙ্গে 8th এলিমেন্টের কেমিক্যাল সিমিলারিটি পাওয়া যাবে। এটাই হচ্ছে নিউল্যান্ডের ল অফ অক্টেভ। কিন্তু এই অক্টেভ রুলেরও অনেক ড্রব্যাকস পরে খুঁজে পাওয়া গেল। তার মধ্যে একটা ড্রব্যাক হচ্ছে এটাই যে এই যে ক্যালসিয়াম, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 20 আর অ্যাটমিক মাস হচ্ছে 40, এর পরে যে এলিমেন্টসগুলো আছে, এরপরে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্যালসিয়ামের পরে আর যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রুল আর ফলো হয় না। আমরা এরপর জানবো যে ক্যালসিয়ামের পরবর্তী মৌলটা, ক্যালসিয়ামের পরের যে 8ম মৌলটা, মানে ক্যালসিয়াম যদি 1 হয় তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8 যে এলিমেন্ট, সে অবশ্যই ডি ব্লক এলিমেন্ট, এবং ক্যালসিয়াম এস ব্লক এলিমেন্ট, এগুলো আমরা জানবো এদের মধ্যে কোনো কেমিক্যাল সিমিলারিটি নেই। বরং 8-এর বদলে যদি 18টা এলিমেন্ট এর পরে ঘুরে আসে তখন সেটা সিমিলারিটি পাওয়া যাবে। তাই এই হচ্ছে একটা ড্রব্যাক। আর সেকেন্ড ড্রব্যাক ছিল যে, আমি এটা মুছছি, সেকেন্ড ড্রব্যাক ছিল যে এরপর যখন নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো আবিষ্কার হলো, তখন নোবেল গ্যাসগুলোকে অ্যাকচুয়ালি এই হ্যালোজেনগুলোর পাশে এখানে স্থান দেওয়া হয়। তো সেইগুলো যখন পাওয়া গেল তখন দেখা গেল যে অ্যাকচুয়ালি নোবেল গ্যাসগুলোর যা প্রপার্টি, সেগুলো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7খানা আমরা কলাম বানিয়েছি, এই কলামের কোনো এলিমেন্টের সঙ্গে মেলে না নোবেল গ্যাসের প্রপার্টি, এই কলামের কোনো এলিমেন্টের সঙ্গে মেলে না, ইনফ্যাক্ট কোনো কলামেরই কোনো এলিমেন্টের সঙ্গে মিলছে না। সুতরাং তাদেরকে আলাদা কলাম বানাতে হবে। যেই আমি আলাদা কলাম বানাবো, এখন যদি আমি ফ্লুরিনের পাশে এখানে নিয়ন লিখি আর এখানে যদি আমি আর্গন লিখি, তাহলে আর এই যে রুলের যে বক্তব্য সেটাই এবার ভায়োলেট হয়ে গেল। এইবার আর এভরি 8th এলিমেন্ট আর রিজেম্বল করবে না, প্রপার্টি আর সিমিলারিটি দেখাবে না। এইবার এভরি 8th এর বদলে এভরি 9th এলিমেন্ট হয়ে যাবে।
দেখো এটা যদি ফার্স্ট এলিমেন্ট হয়, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইনথ এলিমেন্টে এসে কিন্তু এবার সিমিলারিটি পাওয়া যাচ্ছে। তাহলে এই অক্টেভ কথাটাই এবার আর মানে কী বলবো ডিসকার্ডেড হয়ে গেল। সুতরাং এই দুটো মেজর কারণ যে কারণে নিউল্যান্ডের ল অফ অক্টেভটা বাতিল করা হলো। তাহলে এটা ডিমেরিটস কি লিখব? ডিমেরিটস হচ্ছে 1 নম্বর, এলিমেন্টস আফটার ক্যালসিয়াম ডু নট ওবে অক্টেভ রুল, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে আফটার discovery of noble gases, after discovery of noble gases every ninth element instead of eighth resembled in property। রিজেম্বল করা মানে ওই সিমিলারিটি দেখানো। তাহলে এভরি নাইনথ এলিমেন্ট এবার হয়ে গেল যারা সিমিলারিটি দেখাবে। সো অক্টেভ রুল ওয়াজ ডিসকার্ডেড। ঠিক আছে, নোট করো। এরপর 4 নম্বর দেখো লোথার মেয়ার্স ক্লাসিফিকেশন। বিজ্ঞানী লোথার মেয়ার তিনি বললেন যে 1 নম্বর তিনি বললেন যে অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট অফ অ্যান এলিমেন্ট, তিনি প্রথমেই কথাটা বললেন যে অ্যাটমিক ওয়েট অফ অ্যান এলিমেন্ট ইজ ইটস ফান্ডামেন্টাল প্রপার্টি। অর্থাৎ কোনো একটা এলিমেন্টের যা যা প্রপার্টি হয় সেইগুলোর নিয়ন্ত্রক হচ্ছে অ্যাটমিক ওয়েট। এরপর তিনি কী করলেন, অ্যাটমিক ওয়েটের সঙ্গে অ্যাটমিক ভলিউমের একটা গ্রাফ প্লট করলেন। অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস আর ভার্সেস অ্যাটমিক ভলিউম এবং অ্যাটমিক মাসের যা ভ্যালু সেইগুলোর উপরে তিনি প্লট করলেন। প্লটটা দেখতে অনেকটা এরকম হয়, এরকম একটা ওয়েভের মতন একটা দেখতে হয়। ঠিক আছে, এটা আরও কন্টিনিউ হবে। এবার এই যে গ্রাফটায় এই যে ওয়েভের মতন একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এর এই যে উপরের অংশটা যেটাকে ক্রেস্ট বলা হয় বা শীর্ষবিন্দু আমরা বলতে পারি, এইখানে কারা থাকে? এইখানে থাকে হচ্ছে তোমার অ্যালকালি মেটাল। এটা সোডিয়াম হলে এটা পটাশিয়াম, এটা রুবিডিয়াম। এবার যে এই যে গ্রাফটা এখান থেকে যে উপরের দিকে উঠছে, এই অংশটাকে আমরা বলি অ্যাসেন্ডিং পজিশন। আর এই যে নামছে এদিকটায় এটাকে আমরা বলি ডিসেন্ডিং পজিশন। এবার এই অ্যাসেন্ডিং পজিশনটা থাকে হচ্ছে তোমার হ্যালোজেনগুলো। তাহলে সোডিয়ামের আগে হ্যালোজেনকে থাকবে ফ্লুরিন, এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন। আর নিচের দিকে এই যে নামছে এটা ডিসেন্ডিং পজিশন। এইখানে কারা থাকবে? ক্ষার ধাতুর পরে কারা থাকে? অ্যালকালি মেটালের পরে কারা থাকে? অ্যালকালাইন আর্থ মেটাল, গ্রুপ 2 এলিমেন্টস। তাহলে এখান থেকে শুরু করি আমরা। সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম থাকবে, এখানে পটাশিয়াম আর ক্যালসিয়াম থাকবে, এখানে রুবিডিয়ামের পরে স্ট্রনশিয়াম থাকবে। তাহলে দেখো 3টে পজিশনকে আমরা ডিফাইন করলাম। পিকে থাকবে হচ্ছে অ্যালকালি মেটাল, অ্যাসেন্ডিং পজিশনে হ্যালোজেন, ডিসেন্ডিং পজিশনে অ্যালকালাইন আর্থ মেটাল। আর এই যে একদম নিচের যে পয়েন্ট, এই পয়েন্টে থাকবে হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট থাকবে আর মেটালয়েডসগুলো থাকবে। সেগুলো আমি এখানে লিখছি না, আমি গ্রাফে যা যা বললাম সেগুলো আমি লিখে দিচ্ছি 4টে পয়েন্ট করে। তারপরে লিখব যে ইন দিস গ্রাফ 1 নম্বর হচ্ছে alkali metals are located at the peaks। ঠিক আছে, শীর্ষবিন্দুতে। অ্যালকালাইন আর্থ মেটাল সংক্ষেপে লিখলাম আর লোকেটেড অ্যাট, কোথায় থাকবে? ডিসেন্ডিং পজিশন। মুছছি এবার এটা। থার্ড হচ্ছে
হ্যালোজেন্স অ্যাসেন্ডিং পজিশন, ঠিক আছে। আর ফোর্থ মেটালয়েডস, মেটালয়েড মানে ধাতুকল্প। আর ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন এলিমেন্টস মানে সন্ধিগত মৌল, লোকেটেড অ্যাট বটম পজিশন। তো এইভাবে তিনি ক্লাসিফাই করেছিলেন। মুশকিলটা হচ্ছে এখানে এটাই যে আমরা তো 3-4টে এলিমেন্ট দেখালাম, হ্যালোজেন বা 3-4টে গ্রুপের কথা বললাম, অ্যালকালি মেটাল, অ্যালকালিন আর্থ মেটাল, হ্যালোজেন, এই তিনটেই বেসিক্যালি বললাম। এখন অনেকগুলো গ্রুপ আছে, বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, অনেক এলিমেন্ট নিয়ে যখন এরকম একটা গ্রাফ তৈরি করা হবে, সেই গ্রাফের নেচারটা খুবই ভয়ঙ্কর টাইপের দেখতে হবে। এবার সবসময় এটা মনে রাখা সম্ভব নয় যে গ্রাফের উপরে কে থাকবে, নিচে কে থাকবে, মাঝখানে কে থাকবে। আরও 3-4টে গ্রুপ চলে এলে তাহলে শুধুমাত্র এই অ্যাসেন্ডিং পজিশনে একটাই গ্রুপের এলিমেন্ট থাকবে তা তো নয়, 2-3টে এলিমেন্ট থাকবে, 2-3টে গ্রুপের এলিমেন্ট থাকবে। আবার এই ডিসেন্ডিং পজিশনেও 2-3টে গ্রুপের এলিমেন্ট থাকবে। এবার কে কার উপরে কার নিচে এই সব মনে রাখা খুবই জটিল। এই সমস্ত জটিলতার কারণে এই লোথার মেয়ারের থিওরিটাও ডিসকার্ডেড হলো, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো যে এটার যেটা ড্রব্যাক বা ডিমেরিট সেটা হচ্ছে 1 নম্বর, position of all the elements on the graph is very difficult to remember, এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে graph with a larger number of elements, মানে অনেক এলিমেন্টস নিয়ে যদি গ্রাফ প্লট করা হয়, will become very much complex and confusing। তো এইসব কারণের জন্য লোথার মেয়ারের থিওরি ডিসকার্ডেড হলো। নেক্সট আমরা জানবো মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল। অলরেডি আমরা জানি, যদিও ক্লাস 10-এ পড়েছি, কপি করো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 5th মেন্ডেলিফ পিরিয়ড টেবিল। মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিলের মানে মেন্ডেলিফের একটা কী বলবো পিরিয়ডিক ল, পর্যায় সূত্র আছে, সেটা নিশ্চয়ই তোমরা জানো। স্টিল আমি লিখে দিচ্ছি একবার, যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ, physical and chemical properties of elements are periodic function of their atomic weight, atomic weight এর পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন মানে যেটা পিরিয়ডিক্যালি, পর্যায়ক্রমে যেটা পুনরাবৃত্ত হয়, বাংলাতে আমরা যেটা বলি। এটা যে মেন্ডেলিফের পিরিয়ডিক ল। এখন মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল সম্পর্কে তোমরা জেনেছো নিশ্চয়ই অনেক কিছু, আমি ছোটো ছোটো করে সবাই একটা বলে দিই। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল, ঠিক আছে। 1 নম্বর ক্যারেক্টারিস্টিক হচ্ছে, আচ্ছা প্রথম কথা এটা বলে দিই, পিরিয়ডিক টেবিলের ক্যারেক্টারিস্টিক বলার আগে, যে সেই সময় যখন মেন্ডেলিফ 1869 সালে পিরিয়ডিক টেবিল আবিষ্কার করলেন, সেই সময়ে অনলি 63 এলিমেন্টস ওয়্যার নোন। আমরা 63খানা এলিমেন্টকে জানতাম। এবং আগের সায়েন্টিস্টদের থেকে মেন্ডেলিফের ডিফারেন্স হচ্ছে এটাই যে উনি তৎকালীন আবিষ্কৃত ওই 63টা এলিমেন্টের সবকটাকেই তার পর্যায় সারণীতে স্থান দিয়েছিলেন, যেটা ডোবেরিনার বা নিউল্যান্ড বা লোথার মেয়ার এরা কেউ পারেননি। এদের একটা লিমিটেশন ছিল, সবকটা মৌলকে এরা জায়গা দিতে পারছিলেন না। কিন্তু মেন্ডেলিফ 63টা মৌল সবাইকেই তার পিরিয়ডিক টেবিলে জায়গা দিয়েছিলাম, এবং সেটা তিনি জাস্টিফাইও করেছিলেন। এখন এই পার্টিকুলার ইয়ারটা কেন মনে আছে আমার, আর কোনোটা কথা তো আমি বললাম না। এটা মনে আছে তার কারণ ঠিক গত বছর অর্থাৎ 2019-এ এটা দেখবে তুমি বিয়োগ করলে 150 বছর হয়।
অর্থাৎ 150 বছর পূর্তি হয়েছিল মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের, হুইচ ওয়াজ আ মাইলস্টোন অফ কেমিস্ট্রি আমরা বলতে পারি। তো সেই কারণে গত বছরটাকে 2019 সালটাকে ইউনেস্কো ইয়ার অফ পিরিয়ডিক টেবিল বলে সম্মানিত করেছিলেন। তো সেই হিসাবে এটা আমার মনে রয়েছে আর কি। এখন ব্যাপারটা হচ্ছে যে পিরিয়ডিক টেবিলের প্রথম যে প্রপার্টি সেটা হচ্ছে যে ইন অরিজিনাল ভার্সন, মেন্ডেলিভের যে অরিজিনাল ভার্সনটা ছিল অফ পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিভের অ্যাকচুয়ালি দুটো ভার্সন ছিল পিরিয়ডিক টেবিলের। তো মডিফাইড ভার্সনটাকেই আমরা অরিজিনাল ভার্সন বলবো, আর একটা যেটা ভার্সন আছে সেটাকে আমরা বলবো মডার্ন ভার্সন অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। কিন্তু অরিজিনাল ভার্সনটা কী ছিল? 7 periods and 8 column, 8 হচ্ছে গ্রুপস। পিরিয়ড বা গ্রুপ কাকে বলে এটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না, আচ্ছা বলেই দিই আমি। পিরিয়ড হলো হরাইজন্টাল রোজ, যে কটা রো আছে হরাইজন্টালি, আর গ্রুপস হচ্ছে ভার্টিক্যাল মানে উল্লম্ব কলামস। ঠিক আছে, এই হচ্ছে পিরিয়ড এবং গ্রুপ। পিরিয়ড করা ছিল 7টা, গ্রুপ করা ছিল 8টা। ঠিক আছে, লেটার অ্যানাদার গ্রুপ, যেটাকে আমরা বলি গ্রুপ 0 was introduced after discovery of নোবেল গ্যাসগুলো ডিসকভার হওয়ার পরে আরেকটা গ্রুপকে ইন্ট্রোডিউস করা হলো, গ্রুপ 0, যেটাকে আমরা টোটাল তাহলে হয়ে গেল কটা গ্রুপ এখন? 9টা। তাহলে 7টা পিরিয়ড আর 9টা গ্রুপ। এখন 2 নম্বরে আমি ওটাই লিখছি যে পিরিয়ডগুলো, তাহলে পিরিয়ডগুলোকে কীভাবে সিম্বলাইজ করা হয়েছিল? 1 2 3 4 কী লিখছি 3 4 5 6 7, আর গ্রুপসগুলোকে এইভাবে রোমান অক্ষরে এইভাবে এদেরকে সিম্বলাইজ করা হয়েছিল 3 4 5 6 7 8 আর 0। এইবার এই গ্রুপ 1 থেকে শুরু করে 7 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপের আবার দুখানা সাব গ্রুপ ছিল, এ আর বি। ঠিক আছে, এ বি সাব গ্রুপ ছিল। 8 নম্বর গ্রুপটাতে কোনো সাব গ্রুপ ছিল না স্টিল। অ্যাকচুয়ালি কী হচ্ছিলো, এই প্রত্যেকটা সাব গ্রুপে একটা করে এলিমেন্ট থাকছিল, তোমরা এগুলো জানো নিশ্চয়ই। তার মানে আমরা এরকম বলতে পারছিলাম যে 1 গ্রুপের মধ্যেই 2টো সাব গ্রুপ আছে, এ আর বি। ঠিক আছে, এবার এখানে কোনো এলিমেন্ট আছে, এখানে কোনো এলিমেন্ট আছে, প্রত্যেকটা গ্রুপে 2টো করে সাব গ্রুপ। 8 নম্বরে কোনো সাব গ্রুপ থাকে না, অথচ এখানে 3খানা এলিমেন্ট পাশাপাশি থাকে এক জায়গায়। এই 3খানা এলিমেন্টকে বলা হয় মেন্ডেলিভের ট্রায়াড। ডুবার্ডিনারের যেরকম ট্রায়াড হয়, তেমনি এই গ্রুপ 8-এর যে 3টে এলিমেন্ট পাশাপাশি থাকে, ফর এক্সাম্পল আয়রন, কোবাল্ট, নিকেল, এই 3টাকে একসঙ্গে বলা হচ্ছে মেন্ডেলিভের ট্রায়াড। আমি লিখে দিই এখানে, তাহলে সুবিধা হবে। এটা 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। থার্ড পয়েন্ট হচ্ছে ইন গ্রুপ 8 there is no subgroup but this group contain 3 elements called মেন্ডেলিভস ট্রায়াড। ঠিক আছে, আর কি বলবো? হ্যাঁ, আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই যে এ আর বি সাবগ্রুপ, জেনারেলি এ সাবগ্রুপে তিনি সেই এলিমেন্টগুলোকে রেখেছিলেন যেগুলোকে আমরা চিনি কি নামে? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। অনেক সময় নর্মাল এলিমেন্টও বলা হয়।
নর্মাল এলিমেন্টস। আর এদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট, যাদেরকে বি গ্রুপে রাখা হয়। ট্রানজিশন কি লিখছি, ট্রানজিশন এলিমেন্টস। এই হচ্ছে মোটামুটি আমাদের মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের ক্যারেক্টারিস্টিক্স। এবার মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল কেন এত জনপ্রিয় হলো, পিরিয়ডিক টেবিলের মেরিটটা কি, মানে কি কি সুবিধে এই পিরিয়ডিক টেবিল আমরা পেলাম, সেইগুলো এবার দেখে নিই। তাহলে এবার হচ্ছে মেরিটস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। প্রথমটা হচ্ছে কালেকটিভ স্টাডি অফ অল এলিমেন্টস। অল এলিমেন্টস মানে তখন যে কটা এলিমেন্ট জানা ছিল তাদের সবাইকে একসঙ্গে স্টাডি করার যে সুযোগটা ওয়াজ মেড পসিবল বাই মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। এর আগে তো সবকটা এলিমেন্টকে একসঙ্গে নিয়ে তাদেরকে স্টাডি করা যাচ্ছিল না, কম্পেয়ার করা যাচ্ছিল না। তো এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। 2 নম্বর হচ্ছে যে since elements of similar properties are kept in same group, it was easier to compare or predict their properties। যেহেতু সিমিলার প্রপার্টিওয়ালা যে গ্রুপ এলিমেন্টস তাদেরকে একই গ্রুপে রাখা হলো, তাই একই গ্রুপে আমি যদি পরপর 5খানা এলিমেন্ট দেখি তাহলে আমি তাদের একটার যদি আমি নেচার জানি বা প্রপার্টি জানি তাহলে বাকিগুলোরও প্রপার্টি আমি সেখান থেকে প্রেডিক্ট করতে পারবো, ধারণা করতে পারবো, বা ইভেন যদি সবারই প্রপার্টি জানা থাকে তখন তাদেরকে আমি কম্পেয়ারও করতে পারবো। তো এটা হয়ে গেল সেকেন্ড। থার্ড এবং ফোর্থ পয়েন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে হি corrected atomic weight of some elements। কিছু এলিমেন্টের তিনি অ্যাটমিক ওয়েটের কারেকশান করেছিলেন। অ্যাটমিক ওয়েটের কারেকশানের মধ্যে সবথেকে যেটা পরিচিত আমাদের এক্সাম্পল সেটা হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামটা এমন একটা মৌল যেটার অ্যাটমিক ওয়েট কত হবে এটা নিয়ে একটা কনফিউশন চলছিল। বেরিলিয়ামের অ্যাকচুয়ালি এই কনফিউশনটা হওয়ার কারণ হচ্ছে বেরিলিয়ামের আমরা এই পিরিয়ড টেবিল চ্যাপ্টারের পরের দিকে পড়বো, ওটাকে বলা হয় ডায়াগোনাল রিলেশনশিপ। এখন সেইটার জন্য বেরিলিয়ামের একটু গণ্ডগোল ছিল আর কি, বুঝতে অসুবিধা হচ্ছিল যে এর আসলে অ্যাটমিক ওয়েট কত। বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট ঠিকঠাক করে নির্ণয় করার জন্য মেন্ডেলিভ যেটা করলেন সেটা হচ্ছে তিনি ইকুইভ্যালেন্ট ওয়েট এই কনসেপ্টের সাহায্য নিলেন। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ওয়েট বা ইকুইভ্যালেন্ট মাস আমরা কাকে বলি? এটা হচ্ছে যে কোনো সিস্টেমের মোলার মাস বাই এন ফ্যাক্টর। আমরা এইগুলো পড়বো, এন ফ্যাক্টর কাকে বলে তাহলে রেডক্স চ্যাপ্টারে আমরা পড়বো। এখন অ্যাটমের জন্য কি হবে? অ্যাটম যে কোনো মৌলিক পদার্থের পরমাণুর জন্য মোলার মাস মানে হচ্ছে অ্যাটমিক মাস, আর এন ফ্যাক্টর মানে হচ্ছে তার ভ্যালেন্সি। ঠিক আছে, এইবার এই যে ইকুইভ্যালেন্ট মাস এইটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। বাই এক্সপেরিমেন্ট এটার ভ্যালু জানা যায়। দেখা গেল যে বেরিলিয়ামের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে 4.5 বাই এক্সপেরিমেন্ট, এটা দেখা গেল। আর বেরিলিয়ামের সঙ্গে যেহেতু ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এদের অনেক সিমিলারিটি আছে, তাই ওদেরকে একই গ্রুপে রাখা হলো। এবার যেহেতু ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এদের হচ্ছে ভ্যালেন্সি হচ্ছে 2, তাই জন্য বেরিলিয়ামেরও ভ্যালেন্সি 2 ফিক্স করে দেওয়া হলো। এর আগে কনফিউশন হচ্ছিল বেরিলিয়ামের ভ্যালেন্সি 2 হবে না 3 হবে, কারণ 3 ভ্যালেন্সিওয়ালা অ্যালুমিনিয়ামের সঙ্গে বেরিলিয়ামের একটা ডায়াগোনাল রিলেশনশিপ ছিল। এবার যেহেতু ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম এদের সঙ্গে বেশি অনেক সিমিলারিটি পাওয়া গেল, তাই এর ভ্যালেন্সি হয়ে গেল 2।
এবার এটা থেকে আমরা এই ফর্মুলা ব্যবহার করে আমরা এরকম পাই যে অ্যাটমিক ওয়েট, কী লিখতে পারি আমি এখানে লিখে দেবো, অ্যাটমিক ওয়েট ইকুয়াল টু দিস ইন্টু দিস, তাহলে ই ইন্টু ভি, এই একটা ফর্মুলা পাওয়া যায়। অ্যাটমিক ওয়েট মানে ইকুইভ্যালেন্ট ওয়েট ইন্টু ভি। তাহলে দেখো এবার এটাকে মাল্টিপ্লাই করলে কত হয়, 9 হয়। তাহলে 9 হলো বেরিলিয়ামের অ্যাটমিক ওয়েট, এটাকে ফিক্স করা হলো। এবার এইটা কে প্রথম করলেন, তিনি হচ্ছেন মেন্ডেলিভ। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে বেরিলিয়াম ছাড়াও আরও বেশ কিছু এলিমেন্টের অ্যাটমিক ওয়েটটা এইভাবে তিনি কারেকশন করেছিলেন। যেমন ধরো ইউরেনিয়াম, ইন্ডিয়াম, গোল্ড আর প্ল্যাটিনাম। ঠিক আছে, হ্যাঁ, এই 5খানে এলিমেন্টের তিনি অ্যাটমিক ওয়েট কারেকশন করেছিলেন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এবং এই 5টাকে মনে রাখতে হবে। ঠিক আছে, থার্ড পয়েন্ট এটা হয়ে গেল। এবার ফোর্থ পয়েন্টটা এটাও একটা ভাইটাল পয়েন্ট। ফোর্থ পয়েন্টটা সেটা হচ্ছে উনি কিছু মৌল এলিমেন্ট যেগুলো তখনও পর্যন্ত আমরা জানতাম না, সেইগুলোকে তিনি প্রেডিক্ট করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন যে এইরকম কিছু মৌল এরপর আবিষ্কার হবে এবং তাদের পজিশন পর্যায় সারণীতে, সেই পজিশনটাও তিনি ফিক্সড করে গেছিলেন। হ্যাঁ, সেই মৌলগুলো কারা? সেই মৌলগুলো হচ্ছে, আগে লিখে নিই একটু, হি প্রেডিক্টেড properties of some elements which were not discovered yet. He also left some blank लिखता हूँ ना, left some places for those elements, সেই সমস্ত এলিমেন্টসগুলোর জন্য তিনি কিছু জায়গাও ছেড়ে গেছিলেন। এবার সেইগুলো কারা? এবার এইগুলো মনে রাখার জন্য একটা ছোট নেমোনিক আছে। নেমোনিকটা দেখো, নেমোনিকটা হচ্ছে अलका, गायत्री, बीएससी और सीता, गीता, एमटेक। এটার মানে কি? এটার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম। অ্যালুমিনিয়াম গ্যালিয়াম কেন? কারণ এই যে এটার নাম ছিল মানে একা অ্যালুমিনিয়াম বলে একটা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটার পরবর্তীকালে নাম হয়েছিল গ্যালিয়াম। ঠিক আছে, তাহলে আমরা এরভাবে মনে রাখবো, এরভাবে মনে রাখবো। কেমন মনে রাখবো বলো তো? এটা হ্যাঁ, এটা হচ্ছে একা অ্যালুমিনিয়াম, যেটার নাম হয়েছিল গ্যালিয়াম। বিএসসি, বি ফর বোরন, এসসি ফর স্ক্যান্ডিয়াম। তাহলে একা বোরন বলে তিনি একটা এলিমেন্টের ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটার আসলে নাম হয়েছিল স্ক্যান্ডিয়াম। বুঝতে পারলাম নেমোনিক্সটা? একা শব্দটা সামনে তিনি জুড়েছিলেন কেন, এটা নিয়ে একটা আমাদের কনফিউশন থাকে, একা আবার কি? আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা তিনি নিয়েছিলেন সংস্কৃত ওয়ান, অর্থাৎ এক, যাকে হিন্দিতে আমরা এক বলি, তেমনি সংস্কৃততে একা বলা হয়। এখন সেই সংস্কৃত শব্দ তিনি ব্যবহার করেছিলেন মেন্ডেলিভ। কেন ব্যবহার করেছিলেন? এবার এই কেনটাতে একটু কনফিউশন থাকে আমাদের। হঠাৎ করে সংস্কৃত, তাও আবার একা কেন? মানে এক ছাড়া তো আরও অনেক সংখ্যা আছে, তাহলে সেইগুলো কেন ব্যবহার হলো না? আসলে যেটা হয়েছিল যে তুমি যদি মেন্ডেলিভের পর্যায় সারণীটার ছবিটা খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখবে যে এই যে গ্যালিয়াম, মেন্ডেলিভের পর্যায় সারণীতে গ্যালিয়াম যেখানে থাকে, যে পজিশনে আছে, মানে অ্যালুমিনিয়াম যে পজিশনে আছে আর গ্যালিয়াম যে পজিশনে আছে, তাদের মাঝখানে একটা জায়গা গ্যাপ আছে। একটা জায়গায় গ্যাপ আছে মানে এখানে অন্য একটা কিছু এলিমেন্ট আছে, মানে এদের মাঝখানে একজন আছে।
তাহলে যে নতুন নতুন এলিমেন্টটা আমি আবিষ্কার করছি সেই এলিমেন্টটা অ্যালুমিনিয়ামের পরে একটা জায়গা ছেড়ে তারপরে জায়গাটা থাকবে, এইটা বোঝানোর জন্য উনি একা শব্দটা ব্যবহার করেছেন। এবার এটা সব করার জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। বোরনের পরে তুমি যদি পর্যায় সারণী হাতের সামনে থাকে মেন্ডেলিফের, তাহলে দেখো বোরনের পরে একটা জায়গা আছে, ঠিক তারপরে হচ্ছে স্ক্যান্ডিয়াম, ঠিক আছে। একই রকমভাবে এইখানে সীতা গীতা মানে হচ্ছে এটা হচ্ছে একা সিলিকন, এই নামের একটা মৌল আবিষ্কার করে মানে বলেছিলেন মৌলের কথা, যেটার পরবর্তীকালে নাম হলো জার্মেনিয়াম। আর হচ্ছে এম ফর ম্যাঙ্গানিজ, নিচে লিখছি ম্যাঙ্গানিজ বলে একটা মৌলের কথা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটার নাম হলো টেকনিশিয়াম। তাহলে এই এম আর টেক। এবার দেখো মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের কিছু ডিমেরিটসও আছে, যে কারণে মেন্ডেলিফ পিরিয়ড টেবিলও বাতিল হয়েছিল। তার মধ্যে সবথেকে প্রথম যেটা আমি মেনশন করব সেটা হচ্ছে আইসোটোপ যখন আবিষ্কার হয়ে গেল, আইসোটোপস যাদের ভর সংখ্যা আলাদা, মানে পারমাণবিক ভর আলাদা। এবার আইসোটোপগুলোর জন্য তো আলাদা জায়গা রাখেননি মেন্ডেলিফ, কিন্তু তিনি বলছিলেন যে পারমাণবিক ভরেরই হচ্ছে পিরিয়ডিক ফাংশন তাদের প্রপার্টিগুলো, কিন্তু বাস্তবে সেটা নয়। আমরা জানি যে আইসোটোপগুলোর পিরিয়ডিক অ্যাটমিক মাস আলাদা হওয়া সত্ত্বেও ওদের কেমিক্যাল প্রপার্টি কিন্তু সেম হয়। তো যাই হোক, মানে আইসোটোপগুলোকে আলাদা স্থান দেওয়া যায়নি। তাহলে আইসোটোপস ওয়ার নট গিভেন সেপারেট প্লেস। 2 নম্বর হচ্ছে কিছু অ্যাটম আছে যাদের সিমিলার প্রপার্টি সেম, বাট তাদের পজিশনটা আলাদা, ডিফারেন্ট পজিশন, মানে ডিফারেন্ট গ্রুপে তাদেরকে রাখা হয়েছে। ফর এক্সাম্পল, অথচ এদেরকে আলাদা জায়গায় রাখা হয়েছে। তারপরে আরও কিছু আছে, যেমন ধরো ডিফারেন্ট প্রপার্টিজ বাট সেম পজিশন, এরকমও কিছু এলিমেন্ট ছিল। যেমন ধরো গ্রুপ ওয়ানে অ্যালকালি মেটালগুলো থাকে সবাই, যারা হাইলি রিঅ্যাক্টিভ অ্যালকালি মেটালস। এবার এই অ্যালকালি মেটালসদের গ্রুপেই আবার রাখা হয়েছে কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু, যারা কপার, সিলভার, এদেরকে কাদের সঙ্গে রাখা হয়েছে সোডিয়াম, পটাশিয়াম, এইসব যারা হাইলি রিঅ্যাক্টিভ তাদের সঙ্গে। তাহলে একই গ্রুপে আলাদা আলাদা ধর্মের লোকজন রয়েছে। এবার দেখো 4th পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এলিমেন্টস উইথ হায়ার atomic mass were placed before elements with lower atomic mass। ঠিক আছে, যাদের আমরা তো অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে সাজাচ্ছিলাম এলিমেন্টসগুলোকে, মাঝে মাঝে দেখা গেল যে এরকম হচ্ছে যে উনি হায়ার যাদের অ্যাটমিক মাস তাদেরকে আগে রেখেছেন, আর লোয়ার অ্যাটমিক মাসকে পরে রেখেছেন। যদিও এই পার্টিকুলার পয়েন্টে অনেক বিতর্ক আছে, অনেকেই মনে করেন যে এইটা মেন্ডেলিফ ইচ্ছে করেই করেছিলেন, মানে হায়ার অ্যাটমিক মাসের যে এলিমেন্টসগুলো তাদেরকে উনি আগে জায়গা দিয়েছিলেন, আর লোয়ার অ্যাটমিক মাসের এলিমেন্টগুলোকে পরে জায়গা দিয়েছিলেন কিছু বিশেষ ক্ষেত্রে, এবং সেটা ইন্টেনশনালি। কেন? কারণ তিনি দেখেছিলেন যে যদি হায়ার অ্যাটমিক মাসের এলিমেন্টটাকে যদি আগে রাখা হয়, তাহলে তার ওপরে যারা আছে তারা একই কেমিক্যাল প্রপার্টি দেখাচ্ছে, অর্থাৎ কেমিক্যাল প্রপার্টির যে সিমিলারিটি সেইটাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন অ্যাটমিক মাসের তুলনায়। অ্যাটমিক মাসকে যদি একদম
অক্ষরে অক্ষরে পালন করে তিনি ঠিকঠাক জায়গায় রাখতেন, তাহলে হয়তো সিমিলারিটি ম্যাচ করানো যেত না, কেমিক্যাল সিমিলারিটি। সেই কারণে এই পার্টিকুলার পয়েন্টটাকে অনেকে মেন্ডেলিফের ডিমেরিটও বলেন, অনেকে আবার মেরিটও বলেন। এখন সেই রকম কয়েকটা এক্সাম্পল হচ্ছে সেই রকম পেয়ার অফ এলিমেন্টস যাদেরকে একটাকে আগে রাখা হয়েছে। সাপোজ আর্গনকে আগে রাখা হয়েছে কার আগে? পটাশিয়ামের আগে। তো আর্গনের অ্যাটমিক মাসটা একটুখানি বেশি পটাশিয়ামের থেকে, তাও পটাশিয়ামকে পরে রাখা হয়েছে এবং আর্গনকে আগে রাখা হয়েছে। একই রকমভাবে কোবাল্ট নিকেল, এটা একটা পেয়ার। তারপরে টেলুরিয়াম আয়োডিন, এটা একটা পেয়ার। তারপরে থোরিয়াম আর প্রোট্যাক্টিনিয়াম, এটা আর একটা পেয়ার। এই মোটামুটি 4খানা পেয়ার আছে যেইগুলোতে হায়ার অ্যাটমিক মাসের এলিমেন্টসগুলোকে আগে রাখা হয়েছে আর লোয়ার অ্যাটমিক মাসের এলিমেন্টসগুলোকে পরে রাখা হয়েছে। ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে প্লেস অফ হাইড্রোজেন। প্লেস অফ হাইড্রোজেন in Mendeleev periodic table is not fixed. মেন্ডেলিভ হাইড্রোজেনকে কোনো প্রপার জায়গা দিতে পারেননি। কেন? কারণ হাইড্রোজেনের সঙ্গে অ্যালকালি মেটালস অ্যাজ ওয়েল অ্যাজ হ্যালোজেন্স, এদের সবাইকার একটা সিমিলারিটি তিনি পেয়েছিলেন। সেই হিসাবে তিনি ফাইনালি ডিসাইড করতে পারেননি যে হাইড্রোজেনকে আসলেই কোথায় রাখতে হবে। যদিও আমরা পর্যায়সারণীতে দেখি যে অ্যালকালি মেটালসগুলোর ওপরেই হাইড্রোজেনকে রাখা হয়, কিন্তু স্টিল ওর জায়গাটা নিয়ে কনফিউশন আছেই। এখন এর কারণ কি? বিকজ হাইড্রোজেন হ্যাজ সিমিলার properties like alkali metals as well as হ্যালোজেন্স। এখন আমি এইখানে আজকের ভিডিওতে এই হ্যালোজেনের সঙ্গে ওর কি কি মিল আছে, হ্যালোজেনের সঙ্গে কি কি মিল নেই, মানে সিমিলারিটি কী আছে, ডিসিমিলারিটি কী আছে, অ্যালকালি মেটালসের সঙ্গে সিমিলারিটি কী আছে, ডিসিমিলারিটি কী আছে, এই সমস্ত ডিটেল আমি এখানে আলোচনা করতে চাইছি না, কারণ সেগুলো আমাদের মাধ্যমিকের সিলেবাসের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এখন ক্লাস 11-এ কিন্তু এই সমস্ত কোয়েশ্চেন আসবে না। তবুও তোমরা যদি এই হ্যালোজেন বা অ্যালকালি মেটালসের সঙ্গে হাইড্রোজেনের কী কী সিমিলারিটি বা ডিসিমিলারিটি আছে এইগুলো যদি জানতে চাও, তাহলে একটু কষ্ট করে ওই ডেসক্রিপশান বক্স থেকে ক্লাস 10-এর পিরিয়ডিক টেবিলের প্লেলিস্টটা দেখে নাও, ওইখানে তুমি এগুলো ডিটেল পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের 11-এর রেসপেক্টে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটা ধারণা, মানে ক্লাস 10-এর কন্টিনিউশন যেহেতু হচ্ছে, সেই কন্টিনিউইটি বজায় রাখার জন্য হচ্ছে আজকের এই প্রথম ক্লাসটা। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হবে। নেক্সট ক্লাসে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল সংক্রান্ত ডিটেলড আলোচনা শুরু করব। তবে যাওয়ার আগে বলি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।